বঙ্গবন্ধু কন্যা যা বলে তিনি তা করেন। তিনি কি গণভবনের ওয়ালটপকে গিয়েছিলেন, বোরকা পরে পালিয়ে গিয়েছিলেন, অথবা সীমান্ত দিয়ে ভারতে চলে গেছিলেন? আমরা কি দেখেছি? 4 তারিখে দেখেছি আমরা 3 বাহিনী প্রধানমন্ত্রীর সাথে গণভবনে বৈঠক করছেন। এর বেশি কিছু মিডিয়াতে আমরা কিছু দেখতে পাইনি, সারাদিন জেগেছে। কিন্তু 5 তারিখে যেটা ঘটেছে, 5 তারিখ যখন 12টা বাজে ঠিক সেই সময় আমরা দেখলাম টিভি স্ক্রলে একটা লেখা আসতেছে, সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তখন দেশবাসী আমাদের আর বোঝার বাকি রইল না, ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে বা দখল হয়ে গেছে। কিছুক্ষণ পর সেই সময়টা তারা আবার বারবার চেঞ্জ করতেছিলেন। ইন দ্য মিন টাইম মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ের জননেত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করতেছিলেন, স্বল্প সময় দিতেছিলেন যে আপনাকে এখনই উঠতে হবে, এখনই বের হইতে হবে, চরমভাবে প্রেশার সেট করতেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু যেতে চান নাই। তিনি একবারে বলেছেন যে আমার জীবন গেলে জীবন যাবে, তবু আমি দেশ ছেড়ে যাব না। সর্বশেষ তাকে বাধ্য করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ বিমানে বাংলাদেশ বিমান উড্ডয়ন রাডার কেন্দ্র বন্ধ করিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ প্রটোকল দিয়ে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ভারতে রেখে আসা হয়েছে। সেখানে তাহলে পালিয়ে গেলেন কোথায়? যদি আপনাকে বলতে চান যে পালিয়ে গিয়েছেন, তাহলে 3 বাহিনী প্রধানকে কেন অ্যারেস্ট করলেন না? আমাদের আসামি পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, সেজন্য আপনারা গ্রেপ্তার হবেন। কেন সেনাপ্রধান আজও সেই বহাল তবিয়তে? কেন নৌবাহিনী প্রধান বহাল তবিয়তে? বিমান বাহিনী প্রধান কেন এখনো বহাল তবিয়তে? এটি আমার প্রশ্ন। অর্থাৎ তিনি পালিয়ে যাননি। আপনি বলতে চাচ্ছেন যে হাসিনা পালিয়ে যায়নি? না, প্রশ্নই আসে না। আপনি একটি কথা বলছিলেন যে হাসিনা এটাও বলেছিলেন আমি দেশ ছেড়ে যাব না, তাকে জোরপূর্বক পাঠিয়েছিলেন। এই কথাগুলো আপনি কোথায় শুনেছেন? এটা নেত্রীর মুখ থেকেই আমরা ইতিমধ্যে আপনাদের মাধ্যমেই জেনেছি। তিনি কিছু অডিও বার্তা আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তিনি বলেছেন যে আমি জানতামও না আমি কোথায় যাচ্ছি, তিনি এটাও জানতেন না, এমন কথা আমরা শুনেছি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা কতটুকু দেখছেন? বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসার কতটুকু সম্ভাবনা আছে, এই প্রশ্নের উত্তরে যদি বলতে হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা, আপনারা জেনেছেন, আপনাদের মাধ্যমে আমরা জেনেছি, আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। তিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি বাংলাদেশের বর্ষিয়ান এবং প্রবীণ রাজনীতিবিদ, এতে কোনো সন্দেহ নেই। তার জন্মই হয়েছে রাজনৈতিক পরিবারে। সেই প্রেক্ষিতে বাংলাদেশের অতীত ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি, সেখানে দেখবেন এই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইতিপূর্বে যতগুলি কথা তিনি দৃঢ়তার সহিত বলেছেন, প্রত্যেকটা কথা সেগুলো তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার সর্বোচ্চ সচেষ্ট হয়েছেন এবং সেটা করে তিনি দেখিয়েছেন। সেই অবস্থান থেকে তিনি দেশে কামব্যাক করার যে ঘোষণা দিয়েছেন, এটা এতটাই প্রবল, এতটাই শক্তিশালী বলে আমরা মনে করি বা বিশ্বাস করি। তার একটা সৎসাহস আছে। বিগত দিনে এই 5ই আগস্ট পূর্ববর্তী কোটা সংস্কার একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে বহির্বিশ্বের একটা ইন্দ্রণে, বহির্বিশ্বের ষড়যন্ত্রে দেশের ভিতরে অভ্যন্তরীণ কতিপয় জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাতের সহিত সমঝোতা করে গভর্নমেন্ট পতনের যে পরিকল্পনা করেছিলেন, সেটা তিনি কিছুটা হলেও হয়তো আজ করতে পেরেছিলেন। যার কারণে ইতিপূর্বেই তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি যদি পশ্চিমাদেরকে এই বিষয়গুলি মেনে নেই, যেমন সেন্ট মার্টিনের কথা উনি ওপেন বলেছেন, বন্দরের কথা বলেছেন, আরও কিছু বিষয় আছে, সে সকল তাদের প্রস্তাবগুলি মেনে নিলে তার ক্ষমতায় থাকতে অসুবিধা হয় না। এই যে তার কথাটা, এটা তো আজকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে। সেই কথার প্রতিফলন আমরা দেখেছি এই 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে দেশে তিনি যেগুলো আশঙ্কা করেছিলেন, তিনি যেগুলো বলেছিলেন, সেই কথাগুলি প্রত্যেকটাই প্রতিফলন ঘটেছে। আর তার সৎসাহসটা হচ্ছে কোথায়? এই আন্দোলনের সময়ে আপনারা দেখেছেন 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে জুলাই মাসে তার সরকার প্রধান হিসেবে তিনি যখন চীন সফর শেষে দেশে কামব্যাক করলেন, তার পরবর্তী সময়ে প্রথমে 6 জন লোক মারা গেছে। সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, জামাত, শিবির, বিএনপি সব সম্মিলিত 6 জন লোক যখন মারা যায়, ঠিক তখন তিনি বিচার বিভাগীয় তদন্তের জন্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একজন মাননীয় বিচারপতিকে প্রদান করে একটি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলেন। সেই জায়গায় সেই কমিটি তদন্ত সম্পন্ন করার আগেই তিনি বারবার ছাত্রদেরকে, আন্দোলনের দাবি ছিল তাদের প্রতি বারবার একটা নির্দেশনা দিয়েছেন, তোমরা আদালতের প্রতি বিশ্বাস রাখো, আদালতের প্রতি আস্থা রাখো। আমি আদালতের প্রতি বিশ্বাসী, তোমরা ন্যায় বিচার পাবা। তোমাদের যে দাবি, তোমাদের যৌক্তিক দাবিগুলি আদালত তোমাদের ন্যায় বিচার করবে। কিন্তু দেখা গেছে আদালত থেকে কোনো নির্দেশনা আসার পূর্বেই তারা একের পর এক দাবির পরিস্থিতি চেঞ্জ করতে থাকে। জুলাই মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের
রাজনৈতিকভাবে কোনো কর্মসূচি ছিল না। এই আন্দোলনকে প্রতিহত করার জন্য অথবা আন্দোলনের মোকাবেলা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে একটি ন্যূনতম কর্মসূচি দেননি। অর্থাৎ সেখানে আওয়ামী লীগ হিসেবে, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে তার শতভাগ বিশ্বাস আছে এই জন্যই যে আওয়ামী লীগ হিসেবে তার কোনো এই আন্দোলনকে দমন পীড়নের কোনো রকমের চিন্তা চেতনা ছিলেন না। তিনি রক্তপাত চাননি কারণেই হয়তোবা দলীয় নেতাকর্মীদেরকে তিনি আহ্বান জানান নাই। জুলাই মাসের শেষে যখন দেখলাম আমরা আগস্টের 3 তারিখে আন্তর্জাতিক চক্র সহ দেশের অভ্যন্তরীণ জঙ্গি গোষ্ঠী তারা সামনে দিয়েছিলেন, ছাত্র জনতা একটা নাম দিয়েছিলেন, কোটা সংস্কারের একটা নাম দিয়েছিলেন, প্রকৃতপক্ষে এর পিছনে ছিল বিশাল এক ষড়যন্ত্র। কামরুল ভাই, আপনি বলেছিলেন শেখ হাসিনা যেটা বলেন সেটা করেন এবং সেটা অক্ষরে অক্ষরে তিনি পালন করার চেষ্টা করেন। তিনি কিন্তু সরকারে থাকতে বলেছিলেন যে বঙ্গবন্ধুর কন্যা পালিয়ে যায়, কিন্তু তিনি কিন্তু পালিয়েও গিয়েছেন। আর আপনি যেটা বলছিলেন তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরবেন। আপনার কাছে কি মনে হয় তিনি দেশে ফিরবেন? 100% তিনি দেশে ফিরবেন, এতে কোনো সন্দেহ নেই। বঙ্গবন্ধু কন্যা যা বলে তিনি তা করেন। এই যে বলেছেন যে পালিয়ে যাবেন না, পালিয়ে যান না, এখানে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই দর্শকের উদ্দেশ্যে যে তিনি কি পালিয়ে গিয়েছেন? তিনি কি গণভবনের ওয়াল টপকে গিয়েছিলেন? বোরকা পরে পালিয়ে গিয়েছিলেন? অথবা সীমান্ত দিয়ে ভারতে চলে গেছিলেন? আমরা কি দেখেছি? 4 তারিখে দেখেছি আমরা 3 বাহিনী প্রধানমন্ত্রীর সাথে গণভবনে বৈঠক করছেন। এর বেশি কিছু মিডিয়াতে আমরা কিছু দেখতে পাইনি, সারাদিন জেগেছে। কিন্তু 5 তারিখে যেটা ঘটেছে, 5 তারিখ যখন 12টা বাজে ঠিক সেই সময় আমরা দেখলাম টিভি স্ক্রলে একটা লেখা আসতেছে, সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তখন দেশবাসী আমাদের আর বোঝার বাকি রইল না, ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে বা দখল হয়ে গেছে। কিছুক্ষণ পর পর সেই সময়টা তারা আবার বারবার চেঞ্জ করতেছিলেন। ইন দ্য মিন টাইম মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ের জননেত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করতেছিলেন, স্বল্প সময় দিতেছিলেন যে আপনাকে এখনই উঠতে হবে, এখনই বের হইতে হবে, চরমভাবে প্রেশার সেট করতেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু যেতে চান নাই। তিনি একবারে বলেছেন যে আমার জীবন গেলে জীবন যাবে, তবু আমি দেশ ছেড়ে যাব না। সর্বশেষ তাকে বাধ্য করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ বিমানে বাংলাদেশ বিমান উড্ডয়ন রাডার কেন্দ্র বন্ধ করিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ প্রটোকল দিয়ে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ভারতে রেখে আসা হয়েছে। সেখানে তাহলে পালিয়ে গেলেন কোথায়? যদি আপনাকে বলতে চান যে পালিয়ে গিয়েছেন, তাহলে 3 বাহিনী প্রধানকে কেন অ্যারেস্ট করলেন না? আমাদের আসামি পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, সেজন্য আপনারা গ্রেপ্তার হবেন। কেন সেনাপ্রধান আজও সেই বহাল তবিয়তে? কেন নৌবাহিনী প্রধান বহাল তবিয়তে? বিমান বাহিনী প্রধান কেন এখনো বহাল তবিয়তে? এটি আমার প্রশ্ন। অর্থাৎ তিনি পালিয়ে যাননি। আপনি বলতে চাচ্ছেন যে হাসিনা পালিয়ে যায়নি? না, প্রশ্নই আসে না। আপনি একটি কথা বলছিলেন যে হাসিনা এটাও বলেছিলেন আমি দেশ ছেড়ে যাব না, তাকে জোরপূর্বক পাঠিয়েছিলেন। এই কথাগুলো আপনি কোথায় শুনেছেন? এটা নেত্রীর মুখ থেকেই আমরা ইতিমধ্যে আপনাদের মাধ্যমেই জেনেছি। তিনি কিছু অডিও বার্তা আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তিনি বলেছেন যে আমি জানতামও না আমি কোথায় যাচ্ছি, তিনি এটাও জানতেন না, এমন কথা আমরা শুনেছি।